আপনাদেরকে জানাই, জুলাই ঘোষণাপত্র যদি না হয়, শুধু ঘোষণাপত্র হলেই হবে না, সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে। সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে, এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসি দেওয়া হয় নাই, দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায়। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যদি জুলাই সনদ তৈরি না হয়, তাহলে যত শহীদ পরিবার আছে, যত আহত যোদ্ধা আছে, যাদের ভিডিও আছে, ছবি আছে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিচ্ছে, আজ হোক 20 বছর পরে হোক, দিল্লি এবং এই আওয়ামী লীগ মিলে তাদের উপর আরেকটা কচুকাটা করবেই করবে, এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই। এটা জানতে হলে আমাদেরকে মাত্র 100-150 বছর আগে যে সিপাহী বিপ্লব হয়েছে, আমরা সেটা থেকে শিক্ষা নিতে পারি। আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না। এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে, অন্য কোনো দেশের কাছে বিকিয়ে দিতে পারবে না। এবং সেই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখন এই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে কার্যকর হবে। দ্বিতীয় আর একটা টেকনিক্যাল ব্যাপার হলো, জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয়, তাহলে পরে যেটা হবে, আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে, বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে সরকারি যদি তাকে জুলাই ঘোষণাপত্রের নিশ্চয়তা না দেয়, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে। বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই। সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাবলিশমেন্ট ছিল, দিল্লির সেবাদার ছিল, তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন তাদের আর একটা মাত্র কাজ, তাদের সর্বশেষ কাজ বাকি। এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে, আর নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা। যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে দিতে পারে, তাহলে তারা যে কোনোভাবে কামব্যাক করতে পারবে। আজকে থেকে আপনাদেরকে জানাই, 30 কার্য দিবস, এর মানে আগামী 25শে জুন এই 30 কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা, যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে। এবং ইতিমধ্যে 10 দিন শেষ হয়ে গেছে, আর 20টা কার্য দিবস আছে। এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটিস শুরু করতে পারে নাই, তাদেরকে করতে দেওয়া হয় নাই, বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে। একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন, আপনারা না বললেও বুঝবেন। এই 10 মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত, আমাদের জন্য বিপজ্জনক। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায়, তাহলে আমাদের কোনো আফসোস নাই। আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে, করিডোর ইস্যুটা, আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু। নিশ্চয়ই 100 বার বলেছি, কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, সেনাবাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো এখতিয়ারই নাই করিডোর নিয়ে কথা বলবার। এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে। এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন, এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরও অপরাপর যত কথা বলেছেন, এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। প্রতিষ্ঠান হিসেবে দেখেন, রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে, সারাদিন নিজেরা কাজ করতে হয়, কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন, এটা কিন্তু একটা ডেকোরাম আছে। সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। শুধু দিয়েছে তাই না, কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটোকার্ড দিয়েছি। আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয়, সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন, তার কোনো বক্তব্য কোথাও লিক হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক, তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন। এবং আমরা জেনে এটুকুনি স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে। সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই। এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে, শরিকানা আছে, অংশীদারিত্ব আছে। এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনারা জানতেন, অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী। শেষ সময়ে
আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন, এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই। এটাও করেছেন নিজ দায়িত্বে, কারণ আপনাদের জুনিয়র অফিসাররা, আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে, এবং আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে, পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ারার্কি ভেঙে পড়তে পারে, তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন। এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালায় নাই, কই আমরা তো নেত্রে নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে। এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে, হেলিকপ্টারে যে গুলি উঠেছে, এই যে স্নাইপার উঠেছে, এই অনুমতি কাদের ছিল? এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন? আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য গড়ে তুলুক, জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক। সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছে, শুধু তাই না, দেখেন গত প্রায় 10টা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে, পাহারা দিচ্ছে, তারা যদি এরকম মনে প্রাণে কষ্ট না করতো, আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো, আমরা রাষ্ট্র চালাতে পারতাম না। এই সম্মান রাখেই আপনাদেরকে বলতে চাই, মাননীয় সেনাপ্রধান, আপনি যে বক্তব্যটা দিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না। এবং স্পষ্ট আপনাদের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি, বর্তমান সেনাবাহিনীর মধ্যে নতুন একটা ইচ্ছা জেগেছে, এটা খুবই স্পষ্টভাবে তারা চাচ্ছে, সেটা হলো যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে। অলমোস্ট যদি বুঝিয়ে বলি, পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় থাকুক, সেনাবাহিনীকে একটা হিস্সা দিয়ে তারপর তাদেরকে চলতে হয়, বনিবনাত না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয়। সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে কয়ে তারপরে আসতে হবে। আপাতত এটা একটু ভালো মনে হলেও, আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও, বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে, গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি। এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নীতি দেওয়া হবে না।